Good afternoon, everyone, and welcome. We are here to discuss an important question: the evolution of Bengal's cultural soul over the last 25 years. What happens when the Para Adda gives way to WhatsApp groups, when neighborhood life thins out even as Durga Puja grows into a global art spectacle, when belonging can feel as strong in London or Silicon Valley as it does in Kolkata? Are we seeing cultural decline or a relocation of culture from physical spaces to digital networks? This shift has unfolded alongside deep economic and institutional change. Bengal has moved from jute to Java, from manufacturing to services. Who has kept the city and the state running? What role have migration, informal enterprise, finance, education, and large institutions played in that survival? As Bengal now confronts an aging population, climate change, and rapid technological change, should the focus be on preserving nostalgia or on designing institutions and spaces that can hold together a deeply composite society? Today we are joined by an outstanding panel who will help us think through these questions from different perspectives. There are no easy answers, but I hope this conversation helps us imagine how Bengal might move forward toward a more inclusive and progressive future. Five panelists are here. Each person will speak for about 8 to 10 minutes. Just to remind them of the time, there will be a bell sound after 8 minutes and then at 10 minutes. And that's how we'll take this forward. So first, if I may invite Professor Uma Dasgupta to speak. Namaskar. Mr. Khaitan Mashai, এক্ষুনি মোটামুটি এই যে রিপোর্ট বাংলা ওয়ার্ল্ড ওয়াইড থেকেই বেরিয়েছে, এটা আমাদের লেখা নয়, ওই প্রতিষ্ঠানেরই লেখা, সেই নিয়ে একটা আলোচনা হবে, এই হচ্ছে এই বোধহয় উদ্দেশ্য। তো উনি ইতিমধ্যে বলেছেন যেগুলো আর কি মূল কথা এই রিপোর্টের। আমি একটু বাংলায় বলছি, সেই সঙ্গে একসঙ্গে একটু সারমর্ম দেব, আর তার সঙ্গে আমারও একটু সামান্য হলেও মতামত থাকবে। প্রথমেই আপনারা তো শুনেছেন 2000 সন থেকে 2025 সনের মধ্যে বা আমাদের এই অঞ্চলের কি পরিবর্তন হচ্ছে, changing character of Bengal, 2000 to 2025. ওরা লিখেছেন the evolution of Bengal's culture between 2000 and 2025 is a story of relocation. Bengal's culture বলা যেতে পারে, তবে আরও কিছু থাকবে যেগুলো অন্য কতগুলো দিক, অর্থনৈতিক দিক, তার সঙ্গে কালচার সব কিছুর সঙ্গেই, সংস্কৃতি সব কিছুর সঙ্গেই মেলানো মেশানো থাকে, কিন্তু আবার অর্থনৈতিক দিকের কতগুলো খুব জরুরি বিচার প্রয়োজন হয়। যাই হোক, শুরু করেছেন ওরা সোশ্যাল চেঞ্জ এই বলে, সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তন বলছি ঠিকই, কিন্তু সামাজিক পরিবর্তনটা একটা হয়তো দিক এই রিপোর্টে আছে, তার চেয়ে অনেক বেশি বলার থাকবে বা থাকে, আপনারা বলবেন, সুতরাং আপনারা নিশ্চয়ই তাই বলবেন যে আপনাদের যা মনে হয়। ফ্রম দ্য পোর্চ টু দ্য স্ক্রিন, অর্থাৎ আমরা সর্বদাই বলে থাকি, আর আমাদের তো অনেক 2000 সনের আগে থেকে অভিজ্ঞতা, যে বাঙালিরা ভালোবাসে আড্ডা দিতে, আর রকে বসে আড্ডা দিতে
আরও বেশি ভালোবাসে। এই রিপোর্ট বলছে যে সেটা অনেকটা বদল হয়ে যাচ্ছে বা বদল হয়ে গেছে। তারা ভালোবাসেন এখন, হ্যাঁ আড্ডা দিতে ভালোবাসেন না সেটা কোথাও বলা নেই, কিন্তু পাড়ার আড্ডা বলতে যেটা আমরা বলে থাকি তার থেকে, অর্থাৎ ওই অঞ্চলগুলোতে অল্প ছোট ছোট গোষ্ঠীর বন্ধুত্বের মধ্যে দিয়ে যে গোষ্ঠী তৈরি হয়, তারা বসে অনেকক্ষণ ধরে অন্য কিছু হয়তো না ভেবে যে কাজকর্ম আছে কি আছে না না তারা আড্ডা দেন। এখন এরা বলছেন যে অনেকটাই ঠিক যে এখন এত বেশি আমরা সবাই স্ক্রিন দেখি, অর্থাৎ ফোন, স্মার্টফোন, ল্যাপটপ, পার্সোনাল কম্পিউটার, নানা ধরনের, যে আমরা আড্ডাটা তার মধ্যে দিয়ে দিই। সত্যি কথা বলতে গেলে আমার এতে কোনো, এটা আমার পাড়ার আড্ডাতেও যেরকম সেরকম অভিজ্ঞতা কোনো নেই, সেরকম ঠিক আমার ব্যবহারের মধ্যে দিয়ে, আমার জীবনের ব্যবহারের মধ্যে দিয়ে বলতে গেলে ফোন আমরা অনেক সময় নিশ্চয়ই ব্যবহার করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটুখানি আলোচনা করতে, সেটা আড্ডাও নিশ্চয়ই। আড্ডা তো আর একটা একেবারে ভীষণ রেজিমেন্টেড বা ভীষণ মানে একদম বাধা ধরার মধ্যে নয়, আলোচনা অনেক সময় আড্ডাই। এখন আমার একটা প্রশ্ন থাকছে, কেউ যদি বলতে পারেন তাহলে তারা বলবেন। আমার ধারণা, যদিচ আমি এটা সঠিকভাবে ওরকমভাবে বলতে পারবো না যে আমি এটা একেবারেই জানি সামনাসামনি, যে পাড়ার আড্ডাটা কি একেবারেই চলে গেছে? আমার তো তা মনে হয় না। আমার তো মনে হয় যে কিছু আছে, আর বিশেষ করে বোধহয় উত্তর কলকাতায় তো আছেই, আর তার দক্ষিণ কলকাতায়ও তো দেখি অল্প স্বল্প হলেও যে পাড়ার আড্ডা চলেছে। এইসব জিনিস একেবারে সমাজ থেকে চলে যাওয়া মুশকিল, তবে হ্যাঁ নিশ্চয়ই একটা পরিবর্তন এসেছে, হতে বাধ্য, কারণ ওই সকলের হাতে একটা ফোন আছে। এই হচ্ছে ওদের প্রথম বক্তব্য। এখন আর ওরা বলছেন যে ডিজিটাল আড্ডা চলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। হোয়াটসঅ্যাপের কথা এক্ষুনি বলেছি যে ওটাই আমাদের একটা, হ্যাঁ কিছু একটা বলার ইচ্ছে করছে বা কিছু একটা প্রশ্ন উঠেছে, হয়তো সেটা সমাজের মধ্যে থেকেই উঠে এসেছে, আমরা হয়তো আমাদের বন্ধুবান্ধব, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে হোয়াটসঅ্যাপে লিখি। আমি ফেসবুক ব্যবহার করি না, সেজন্য আমি ফেসবুকের কথা বলতে পারবো না, কিন্তু অনেকেই হয়তো ফেসবুক ব্যবহার করেন। আর ইউটিউবটা তো অন্যভাবেই দেখি, অর্থাৎ বা শুনি, অর্থাৎ গান শুনি বিশেষ করে ইউটিউবে, আর বক্তৃতাও শুনি। অনেক বক্তৃতায় তো যাওয়া যায় না, কিন্তু বেশিরভাগ বক্তৃতায় এখন ইউটিউবে আপলোডেড হয়ে থাকে, মানে ইউটিউবে দেওয়া হয়ে থাকে, আর সেটা সেই কারণে এখন ইউটিউবের মাধ্যমে আড্ডা, সেটা আপনারা বলবেন, আপনারা অনেক বেশি জানবেন। ফেসবুকের মধ্যে আড্ডা আপনারা বলবেন প্লিজ। আপনাদের বলার থেকে অনেকটাই আমরাও অ্যাকচুয়ালি জানতে তো পারবোই, আর আমাদের উপকারও হবে। এই রিপোর্টটা বিশেষ করে, তো এইটাই তো শেষ নয়, এটাই তো প্রথম, এটা তো একটা ড্রাফট রিপোর্ট, এটার সঙ্গে আরও আপনাদের মতামত যুক্ত হবে, আমাদের তাতে একটু বোঝার সুবিধা হবে যে কি চলেছে। দেখুন আমরা এত বড় জনসমাজ, যে একেবারে ওরকমভাবে ঠিক বলা সেটাও মুশকিল। একটু বলার মধ্যে দিয়ে যতটা সম্ভব তথ্যভিত্তিক যদি হয় ততটাই ভালো। একেবারে তাহলে আন্দাজ এর ওপরে দাঁড়িয়ে থাকা বোধহয় খুব ভালো নয়। সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তনের মধ্যে ওরা আরেকটা জিনিস বলেছেন, দ্য নিউক্লিয়ার ফ্যামিলি। সেটা আমরা সবাই জানি যে এখন পরিবার ছোট হয়ে গেছে। আগে
যে যৌথ পরিবার ছিল, জয়েন্ট ফ্যামিলি, যৌথ পরিবার, সেও যে নেই তাও নয়। আমার যেখানে বাড়ি কমপ্লেক্স, উদিতা বেঙ্গল অম্বুজার একটা মস্ত বড় কমপ্লেক্স, 750টা ফ্ল্যাট। এখন এটা ঠিকই যে দু রকমের জিনিস দেখেছি। ওখানে 25 বছরের বেশি আমার বাড়ি ওখানে, শুরুই হয়েছিল 2001 সনে, প্রায় একদম এই ইয়ের মধ্যেই, এই সময়সীমার মধ্যেই। অল্প কিছু যৌথ পরিবার আমি সত্যিই দেখেছি ওখানে। আমাদের 9টা টাওয়ার যেটাকে বলে, 12 তলা থেকে 13 তলা, তো আমি যে টাওয়ারে আমার ফ্ল্যাট চতুর্থী, সেখানে আমি অন্ততপক্ষে 3টি পরিবার দেখেছি যারা যৌথ। এখন এটা তো ঠিকই যে 100 জনের মধ্যে যদি 3 জন হন, 3টি পরিবার হয়, তাহলে সেটা বলা যেতে পারে না যে যৌথ পরিবার অনেক। কিন্তু অন্যভাবে একটা যৌথ পরিবারের ব্যবস্থা আমি দেখলাম ক্রমে ক্রমে হলো। সেটা হচ্ছে একটার বেশি 2টো ফ্ল্যাট কেউ কিনলেন, নয় বাবা মাকে নিয়ে এলেন, বাবা মা একটা ফ্ল্যাটে থাকছেন, ওরা একটা ফ্ল্যাটে থাকছেন, বোনদের নিয়ে এলেন, বোনের পরিবার নিয়ে এলেন, বা তারা আলোচনার মধ্যে দিয়ে হয়তো তারা বলেছেন যে তাদেরও আসতে ভালো লাগবে, এবং এরাও নিশ্চয়ই সেটাকে যাকে বলে তাতে সাহায্য করেছেন, যারা আগে এসে গেছেন তারা। এই ধরনের একটা যৌথ পরিবার নয়, অথচ যৌথ পরিবারের নতুন চেহারা কিন্তু দেখা দিচ্ছে। কিন্তু হ্যাঁ, ঠিকই নিউক্লিয়ার ফ্যামিলি বা ছোট পরিবার, পিতামাতা, শিশু, এইটাই মূলত চেহারা। রাস্তাঘাটেও দেখা যায়, কিন্তু সঙ্গে একেবারে রাস্তাঘাটে দেখা গেলেও তাদের বাড়িতে যে আর কেউ নেই, সেটা এগুলো প্রমাণ করা মুশকিল। কিন্তু প্রমাণ যেটা নিশ্চয়ই আমার মনে হয়, এটা মানে পাড়ার আড্ডাটা যেরকম একেবারেই উঠে গেছে কিনা, তার চাইতে নিউক্লিয়ার ফ্যামিলিটা বা ছোট্ট পরিবার, সেটা বোধহয় আরও তথ্যের দিক থেকে বোধহয় আরও সত্য। এরপরে ওরা ইকোনমিক শিফট বলেছেন, এমনি সময় একটু কম, অনেকে আছেন, এটা নিয়ে আমি এত কম জানি, ভালোই হলো যে এটা নিয়ে নাই বললাম। কিছু অন্যরা বলবেন যারা অনেক বেশি জানবেন। তারপরে হচ্ছে তারপরে যেটা বলতেই পারি, সেটা অনেক দেখেছি, কারণ একসময় US এডুকেশনাল ফাউন্ডেশন ইন ইন্ডিয়ায় কর্মী ছিলাম। ব্রেন ড্রেন, যে অল্প বয়সী ছেলেমেয়েরা সব বিদেশে চলে যায় পড়তে। হ্যাঁ, ব্রেন ড্রেন। কিন্তু এখন না, ওই ছেলেমেয়েদের সঙ্গে কথা বললেও বোঝা যায় যে ওরা অতটা নিজেদের ঠিক একটা দেশের মানুষ বলে মনে করে না। সেটাও কিন্তু একটা ব্রেইনের এক্সচেঞ্জ বলা যেতে পারে। আর কেনই বা না, ব্রেন ড্রেন বলতে বোঝা যায় যে একেবারেই চলে গেল। যেটা আমাদের ব্রেন, যারা আমাদের ব্রেন বলতে পারি, তারা এখানে তাদের জন্ম হয়েছে বলে এখানে, তারা অন্যত্র চলে গেলেন, শেষ হয়ে গেল তাদের। তা বোধহয় নয়। ব্রেন ড্রেনটা আর একটু হয়তো সূক্ষ্ম করা যেতে পারে, আর একটু বিচার করে ভাবা যেতে পারে ব্রেন ড্রেন নিয়ে। তার থেকে গ্লোবাল বেঙ্গলি নেটওয়ার্ক তৈরি হয়েছে। হ্যাঁ, অবশ্যই তার থেকে গ্লোবাল বেঙ্গলি নেটওয়ার্ক, অর্থাৎ অনেক বাঙালিরা যেখানে একত্র তাদের ব্রেইনের ব্যবহার করতে পারছেন, সেটা আমরা সবাই জানি। আইটির ক্ষেত্রে সেটা খুব একটা বড় অবদান বলতে পারেন, বা একটা বড় যাকে বলে স্বীকৃতি বলতে পারেন, কারণ এটা খুবই স্বীকৃত যে বাঙালিরা ভালো আইটিতে কাজ করেন, ভারতীয়রা ভালো আইটিতে কাজ করেন, শুধু বাঙালি নয়, কিন্তু বাঙালিরাও। The discussion, may I request Professor Shobhanlal Dattagupta to speak? আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো, তবে সেই কথাগুলো ঠিক এই যে নোটটা আমি পড়েছি, যেটা উমাদি খুব বিস্তৃতভাবে তার উপরে বলেছেন, তো আমি
আমি এই এই যে নোটটা তৈরি করা হয়েছে, আমার বক্তব্যটা নোটটা কেন্দ্রিক নিশ্চয়ই, কিন্তু আমার মনে হয়েছে যে এখানে আরও কয়েকটা কথা বোধহয় আমাদের একটু খোলাখুলি ভাবার দরকার, এবং সেই কথাগুলো যদি না বলি তাহলে এই যে আমরা বাঙালির মনন, বাঙালির সংস্কৃতি এসব নিয়ে আমরা এসব আলোচনা করছি, তে বোধহয় খানিকটা অসম্পূর্ণতা থেকে যাবে। আমি সহজভাবে বলছি, মোটামুটি আমার ভাবনাটা এই রকমের যে বাঙালির যে আজকের বাঙালি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমার কাছে মনে হয়েছে বাঙালির একটা গভীর আত্মিক সংকট উপস্থিত, এবং এই আত্মিক সংকটটার মধ্যে একটা দিক যেমন এই নোটের মধ্যে আছে, যে বাঙালির কি তার যে মূল সত্তা, তার যে সাংস্কৃতিক যে মনন, সেটা কি হারিয়ে যাচ্ছে নানা কারণে, টেকনোলজির দৌলতেই হোক, যে কোনো কারণেই হোক। এটা তো একটা দিক, কিন্তু আরেকটা বোধহয় দিক আছে যেটার সঙ্গে বাঙালির ইতিহাস, বাঙালির সমাজ, এবং তার সঙ্গে আমাদের স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে উত্তরোত্তর যে নানা রকমের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যেসব জটিলতা দেখা দিয়েছে, তার সঙ্গে বোধহয় এটা সম্পৃক্ত। তা আমি কয়েকটা শুধু আপনাদের কাছে, মানে কি বলবো, প্রস্তাবনা বলতে পারেন বা বক্তব্য বলতে পারেন, খুব সংক্ষেপে আমি এই কয়েকটা কথা বলছি। প্রথম কথা হচ্ছে, এই যে আমরা বাঙালি বাঙালি বলছি কথাটা, সত্যি সত্যি কি বাঙালির একটা কোনো হোমোজেনাস সামূহিক সত্তা আছে? আমরা কিন্তু এই যে আমরা ঘরের ভেতর বসে আছি এবং আমরা যে আলোচনা করি, আমাদের যে লেখালেখি, আমাদের যে ভাবনা চিন্তা, এটা কিন্তু যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভাবতে হয়তো আমরা চাই না, বা আমরা হয়তো এটা স্বীকার করি না, স্বীকার করতে আমাদের অসুবিধা হয়, কিন্তু এটাকে বোধহয় উপেক্ষা করা যাবে না যে আমরা যে বাঙালি বাঙালি বলি, বাঙালি সত্তা, বাঙালি সংস্কৃতি, এটা হচ্ছে কিন্তু মোটামুটিভাবে এখনো পর্যন্ত হিন্দু বাঙালি মধ্যবিত্ত সংস্কৃতি। এইটা বোধহয় মাথার মধ্যে রাখা দরকার। এর বাইরে যে একটা বাঙালি আছে, এবং সেই বাঙালি কিন্তু বহুদিন পর্যন্ত তারা চাপা পড়েছিল, তাদের সংস্কৃতি, তাদের ভাবনা, এটা নিয়ে কি সত্যি সত্যি আমরা খুব ভাবিত? সেটা যদি না ভাবি, তাহলে কিন্তু বাঙালির আগামী দিনে যেদিকে আমরা এগোচ্ছি, সেখানে কিন্তু একটা বড় রকমের ফাঁক থেকে যাবে। যেমন আমি একটা কথা বলছি, আমি কেন হিন্দু বাঙালি কথাটা বলছি, যে আমাদের বাঙাল মানে বঙ্গ সংস্কৃতির মধ্যে মুসলমানদের যে অবদান আছে, তাদের যে ভাবনা চিন্তা, তাদের যে লেখাপত্র, আমরা কি সেগুলো ভাবি? আমরা কি সেগুলো সম্পর্কে কোনো ধারণা আছে? আমরা বাঙালিরা নিজেদেরকে ভীষণ আন্তর্জাতিক মনে করি, আমরা ভীষণ পরিশীলিত, ভীষণ সংস্কৃতিবান। আচ্ছা, আমরা অন্য রাজ্যের, অন্য প্রদেশের সংস্কৃতি সম্পর্কে আমাদের কি কোনো আগ্রহ আছে? আমরা কি জানতে চাই তাদের খাওয়া দাওয়া, তাদের ভাবনা চিন্তা, তাদের সাহিত্য? আমাদের বরাবরই একটা আছে ভীষণ আমরা উন্নাসিক, অন্যদের একটু তুচ্ছতাচ্ছিল্য করা, এগুলো নিয়ে আমি কথা বাড়াতে চাই না, কিন্তু এইগুলো আমাদের বাঙালি মনের মধ্যে আছে। এই সংকীর্ণতাটা কিন্তু আছে, মানে আমরা আমাদের নিজেদের যে সীমাবদ্ধতা, সেটা যদি না বুঝি বা না ভাবি, তাহলে কিন্তু আগামী দিনের যে উত্তরণ, সেখানেও কিন্তু বড় রকমের একটা ফাঁক থেকে যাবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় কথা। তৃতীয় কথাটা হচ্ছে যে আমাদের বাঙালিদের মধ্যে একটা বহুকাল ধরে, এটা সেই মানে 200-250 বছরের ওই সময় থেকে আমরা এটা বলে থাকি যে বাঙালির নবজাগরণ ইত্যাদি ইত্যাদি। আমি এখানে শুধু দুটো কথা বলবো। একটা হচ্ছে এই যে আমরা রামমোহন থেকে রবীন্দ্রনাথ, এই যে এত বড় ঐতিহ্য ইত্যাদি ইত্যাদি আমরা যে বলি, আচ্ছা এই রামমোহন থেকে রবীন্দ্রনাথ, এই মানুষগুলোকে আমি তিনজনের নাম বলবো। রামমোহন,
বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, আরও ছিলেন অনেকে। আচ্ছা, এদেরকে তাদের জীবদ্দশায় কি ধরনের হেনস্থাপের মানে মুখোমুখি হতে হয়েছিল আমরা অনেকেই জানি। বিদ্যাসাগরকে শেষ পর্যন্ত প্রায় তাকে পালাতে হয়েছিল এখান থেকে। কারমাটারে গিয়ে তিনি হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সেখানে সেই সাঁওতালদের সঙ্গে তাকে জীবন কাটাতে হলো। রামমোহনের পেছনে যারা লেগেছিলেন তারা কারা? আমরা বাঙালিরাই লেগেছিলাম। রবীন্দ্রনাথের সম্পর্কে রবীন্দ্রনাথের বহু নিন্দুক ছিলেন। তো এরা কারা? আমি এক কথায় বলবো, এরা হচ্ছে প্রচণ্ড রকমের তারা নিন্দুক, তারা এদেরকে সহ্য করতে পারেননি। তাদের এই সব যে ভাবনা চিন্তা, যেগুলো নাকি মানে সে সময়ের থেকে অনেক বেশি এগিয়ে ছিল, সেগুলো তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। ফলে এই একটা ব্যাপার ছিল, মানে একটা বলতে পারেন একটা হিংসে বলুন, দেশ বলুন, যাই বলুন, একটা অসহিষ্ণুতা একটা ব্যাপার কিন্তু এখানে ছিল। তার সঙ্গে আরেকটা ব্যাপার ছিল, সেটা রামমোহনের সময় থেকে আরম্ভ হয়েছিল, যে একটা আমাদের বাঙালি মননের মধ্যে একটা জিনিস ছিল, এবং আমি বলবো সেটা এখনো আমাদের মধ্যে বহমান, কিন্তু আমরা সেগুলো ঢেকে ঢেকে ঢুকে রাখি, যথাসময়ে সেগুলো প্রকাশিত হয়। সেটা কি? সেটা হচ্ছে একটা রক্ষণশীলতার ধারা। এটা রামমোহনকে প্রবলভাবে, রামমোহনকে একা সেটা তার মুখোমুখি হতে হয়েছিল। এই রক্ষণশীলতার ধারা কিন্তু আমাদের মধ্যে এখনো প্রচণ্ডভাবে বহমান। সেই রক্ষণশীলতা কখনো হয়তো মানে ধর্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়, আমাদের জাতপাতের ব্যাপারে প্রকাশিত হয়। এখনো এই নিয়ে প্রচুর কাজ হয়েছে, যে এখনো আমাদের রবিবারের যে ম্যাট্রিমোনিয়াল কলাম, সেখানে যেগুলো লেখা হয়, সেখানে জাত পাত এসব সম্পর্কে আমরা এখনো ভয়ঙ্কর স্পর্শকাতর। আপনাদের অনেকেরই এই অভিজ্ঞতা আছে যে আপনার বাড়ির কোনো ছেলে বা মেয়ে, সে হয়তো অন্য কারোর সঙ্গে, আমি নিজেদের আমাদের বাঙালির কথা বলছি না, আপনি তাদের সঙ্গে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, এটা বলতে শোনা যায়, পরিবারের পক্ষ থেকে বলা হয় যে বাবা আর যাকেই বিয়ে করুন, মুসলমানকে বাবা যেন বিয়ে করিস না। তো এইগুলো কিন্তু আমাদের এখনো পর্যন্ত রক্তের মধ্যে বহমান। তো এই জিনিসগুলোকে যদি নাকি আমরা মানে এগুলো সম্পর্কে আমরা যদি সচেতন না থাকি, তাহলে আগামী দিনে আমাদের সে যতই আমরা মানে কম্পিউটার সেভি হই আর টেকনোলজি সেভি হই, যতই আমরা বিদেশে যাই আর যাই করি, আমাদের কিন্তু আগামী দিনে যদি এগোতে হয়, তাহলে আমাদের কিন্তু নিজেদের এই যে তথাকথিত ভদ্রলোক হিন্দু বাঙালি, মধ্যবিত্ত বাঙালি, এর বাইরে কিন্তু আমাদের বেরোতে হবে। তাদের কিন্তু এখনো বহু মানুষ আছে যাদের হাতে কোনো ফোন নেই, তাদের স্মার্টফোন নেই, কোনো ক্রমে তারা হয়তো তাদের জীবন কাটে, অত্যন্ত কষ্ট করে তাদের চালাতে হয়। সেই মানুষগুলোর কথা যেন আমরা একটু ভাবি। একটা এই যে যাদের কথা আমরা বলছি, তথাকথিত শিক্ষিত সাংস্কৃতিক ভদ্রজন, এর সংখ্যা কতটুকু? বাকিদের এই যে সাইলেন্ট ভয়েসেস, এই সাইলেন্ট ভয়েসেসগুলোকে যদি নাকি তাদের যদি নাকি সত্যি সত্যি স্বীকৃতি দিতে আমরা না দিই, এবং এখনো আমাদের মধ্যে কিন্তু এই ব্যাপারটা খুবই আছে, মানে সেটা আমাদের কথাবার্তা, চাল চলন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে অধ্যাপকরা পর্যন্ত এর মধ্যে জড়িত। ইতিমধ্যে কয়েকটা ঘটনা আমরা কাগজে পড়ি। শিক্ষিত ভদ্রলোক, তিনি পুরুষ হন মহিলা হন, তার ছাত্রছাত্রী বা তার কলিগ, তাদের সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি, এগুলো কিন্তু আছে। এগুলো যদি আমরা মানে আমি সহজ কথা বলছি, যে আমরা যে মানবতাবাদ বলি, এটাকে আমরা যদি ইফ উই আর নট প্র্যাকটিশনার্স অফ হিউম্যানিজম, সেকুলারিজম, তাহলে কিন্তু আমরা আগামী দিনে এগোতে পারবো না। আমি এই কয়েকটা কথা আপনাদের বললাম। His advice is that we need to be a more inclusive society. Well taken. May I invite now Mr. Patharanjan Das to say his words.
নমস্কার, মঞ্চে উপস্থিত যারা আছেন তাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি। বাঙালির যে একটা সাংস্কৃতিক অবক্ষয় হয়েছে তাতে কারোর কোনো সন্দেহ থাকা উচিত না। আমরা এখানে এক্সপ্লোর করছি সেই অবক্ষয়টা কেন হলো। আমরা এখনো বাঙালি বলতে যাদের কথা শুনলে গর্ববোধ করি তারা যে সময় ছিলেন সেই সময় তাদের প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। প্রফেসর দত্তগুপ্ত যেটা বললেন, অনেক নিন্দুকের নিন্দাকে উপেক্ষা করে কাজ করে যেতে হয়েছে। তাদের মধ্যে যে ক্ষমতা বা যে ইচ্ছেটা ছিল সেটা এখনকার দিনে কিন্তু অনেকটাই কমে গেছে। আমাদের কাছে এখন সেরকম কোনো আইকন বা সুপারস্টার নেই। আমরা বাঙালি বলতে যে গর্ববোধ করি, আমরা এখনো রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায় এদের কথা বলি, যারা লেখক ছিলেন, যারা আর্টিস্ট ছিলেন, অমরেন্দ্রনাথ। সেই স্টেচারের লোক কিন্তু ক্রমশ কমে যাচ্ছে। আজ থেকে 10 বছর বাদে সেরকম লোক এখন যারা জীবিত আছেন তারা হয়তো থাকবেন না। আমরা যাদের কথা শুনে গর্ববোধ করি তারা সব আগেকার দিনে ছিলেন, এখন নেই। এখন কেন নেই সেইটা চিন্তা করবার কিন্তু সময় এসে গেছে। এবং এই গত 25 বছরে যারা আমাদের লাইমলাইটে আছেন তাদের ডেফিনেটলি সেই ক্যারেক্টার নেই। তার একটা কারণ হচ্ছে তারা সামাজিকভাবে বহু জায়গায় কম্প্রোমাইজ করেন, খুব সহজেই কম্প্রোমাইজ করেন। আমরা দেখছি যে আমাদের এখানে যারা কবি, যারা লেখক, যারা কালচারাল ফিল্ডে আছেন তারা নানাভাবে ডিসিশন মেকিংয়ে চলে যাচ্ছেন। তারা মনে করছেন না যে তার সেই পোস্টটার জন্য তারা উপযুক্ত কিনা। এইটা আগে কখনো ছিল না। এই যে চরিত্রের যেটা স্ট্রেংথ সেটা আগেকার দিনে একদম অন্যরকম ছিল, সেই জন্য তারা ওই পজিশনে পৌঁছেছিলেন। পলিটিক্যালি আমরা এখনো আলোচনা করি যে বিধান রায়ের মতো স্টেচারের লোক নেই। সেটা নেই তার কারণ এখন যারা আছেন তারা নিজেদের যেভাবে জাহির করেন, যেভাবে কন্ডাক্ট করেন, সেটা আরও 20 বছর বাদে লোকে কিভাবে নেবে সেটা কারোর কোনো সন্দেহ থাকার উচিত নয়। উমাদি কতগুলো কথা বলেছেন যে আমাদের বাঙালিদের একসঙ্গে মিট করার একটা কালচার ছিল, তার থেকে আমাদের কালচারটা ধরে রাখার একটা ব্যাপার ছিল, সেটা পাড়ার আড্ডা ছিল। আমি প্রশ্ন করব যে পাড়াটাই তো থাকছে না। আজকে যদি আমাদের গেটেড হাউজিং সোসাইটি হয়, সেখানে গিয়ে যারা থাকছেন তাদের সঙ্গে জোর করে আমাকে ভাব করতে হচ্ছে। এবং সে হাউজিং সোসাইটিগুলো ডিজাইন করা হয়, আমি আর্কিটেক্ট বলে এটা বলতে পারছি, বিক্রি করার জন্য। তাদের আড্ডা মারার জায়গা কিন্তু ডেলিবারেটলি তৈরি করা হয় না। নর্থ ক্যালকাটায় যে রকগুলো ছিল, রোয়াক, সেই জিনিস আজকাল নেই, উঠে গেছে, কারণ সেগুলো ওয়েস্টেজ অফ স্পেস ধরা হয়। মানুষকে একসঙ্গে আনার প্রচেষ্টাই চলে গেছে। আমরা যখন ইউনিভার্সিটি ক্যাম্পাস বা স্কুল ডিজাইন করি তাতে সিঁড়ির একটা বিরাট কন্ট্রিবিউশন থাকে। সিঁড়িতে ছেলেরা বসবে, তাদের বসতে দিতে হয়। এটাই একটা ইউনিভার্সিটি বা স্কুলের একটা ক্যারেক্টার। বিদেশে যখন ইউনিভার্সিটি ডিজাইন হয় তখন ওনারা ক্লাসরুমের বাইরে জায়গা তৈরি করেন যেখানে প্রফেসররা ক্লাসের বাইরে স্টুডেন্টদের সঙ্গে মিট করতে পারেন এই আড্ডার জন্য। সেগুলো আমরা এখন তৈরি করি না, কারণ আমরা অনেক বেশি ইউটিলিটেরিয়ান হয়ে গেছি, যে এগুলো আমরা সময় নষ্ট মনে করি। আড্ডা দেওয়া সময় নষ্ট, তার থেকে অন্য কাজ করলে, হয়তো টিভি দেখলে বা ল্যাপটপে কাজ করলে বেটার হয়। তো এই জিনিসটা কি করে ফিরিয়ে আনা যাবে আমার জানা নেই। এটা খুব কষ্টের ব্যাপার। উমাদি ব্রেন ড্রেনের কথাও বলেছিলেন, প্রবাসী বাঙালির কথা বলেছিলেন, যারা বিদেশে গিয়ে আমেরিকায় যারা দুর্গাপুজো অ্যাটেন্ড করেছেন তারা দেখবেন যে ওখানে তারা খুব কষ্ট করে চেষ্টা করেন যে নিজেদের বাঙালি সত্তাটাকে ধরে রাখার, এবং সেই চেষ্টা ওনাদের যতটুকু ক্ষমতা তার মধ্যেই ওনারা করেন। সেটা যে খুব ভালো বা হাই কোয়ালিটি হয় সেটা বলতে পারি না। সেটা খানিকটা হয় ওনাদের নস্টালজিয়ার জন্য, যে ওনারা নিজেদের বাড়িতে, নিজেদের দেশে যেগুলো মিস করছেন সেগুলো ওনারা ইউরোপে বা নর্থ আমেরিকায় রিক্রিয়েট করতে চাইছেন। সেটাতে কালচারের যে খুব একটা প্রপাগেশন হবে সেটা কিন্তু হবে না। আমাদের পুরনো বাংলায় ইন্ডিপেন্ডেন্সের আগে যে কালচারটা ছিল তার ফলেই এনারা প্রডিউস হয়েছেন। আমি অনেকবারই রেস্টোরেশন করি বলে কিছু কিছু জিনিস আমার
কাছে চলে আসে। যেমন আমি রবীন্দ্র ভারতী যখন রেস্টোর করছিলাম জোড়াসাগর ঠাকুরবাড়ি, একটা অদ্ভুত তথ্য আমার কাছে উঠে এলো। সেটা হচ্ছে যে তখনকার দিনের যারা বড়লোক বাঙালি তারা সব বাইজি টাইজি আনতেন, কোনো অনুষ্ঠান হলে সব বাইরে থেকে লোক আসতো ভাড়া করে, তাদের পয়সার অভাব ছিল না, বাইজিরা নাচতো গান করতো, সেটা এন্টারটেনমেন্ট। ঠাকুরবাড়ির এন্টারটেনমেন্ট ঠাকুরবাড়ির ছেলেমেয়েরাই করতো, ওনাদের পয়সা ছিল না, ভাড়া করে কেউ আনতো না। ওখানে রান্না হোক, থিয়েটার হোক, গান হোক, যাই হোক, সব বাড়ির লোকেরা করতো। এই যে কালচার, এই কালচারটার প্রোডাক্ট কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু ওনাদের কয়েক জেনারেশন ধরে হয়েছে। বাইরে থেকে লোক আসবে না, যা হবে আমাদের বাড়িতেই হবে। ওনাদের স্টেজ তৈরি হচ্ছে, ছবি আঁকা হচ্ছে, যে রান্না হচ্ছে, গান লেখা হচ্ছে, কবিতা লেখা হচ্ছে। কবিতা বাইরে থেকে আসছে না, গান বাইরে থেকে আসছে না, লেখা হচ্ছে, নাটক নিজেরাই লিখছেন, নিজেরাই করছেন। এই সিস্টেমের প্রডিউস কিন্তু প্রোডাকশন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেরকম যদি আমাদের নিজেদের মধ্যে এই জিনিসটা হয় যে আমরা এখনও আমাদের মধ্যে যেটা আছে, আমি খারাপভাবে বলছি না, যে আমরা কিন্তু নজরুল, অতুল প্রসাদ, রবীন্দ্রনাথের গান করে আসি, আমাদের নিজেদের লেখা গান এখনও কিন্তু সেরকম সম্মান পায়নি। তার দুটো কারণ হতে পারে। সেই কোয়ালিটি গান হয়তো প্রডিউস হচ্ছে না, কিন্তু কোয়ালিটি গান প্রডিউস হলেও ওই নিন্দুক বাঙালিরা কিন্তু আগে নিন্দাই করে, তারপরে তাকে অ্যাকসেপ্ট করে। সেইটা আমাদের কিন্তু রয়েছে, সেটা খারাপ নয়, তার মধ্যে দিয়েই জিনিসগুলো তৈরি হয়। বাঙালিদের কতগুলো তথ্য আমি এখানে এনেছিলাম, সেগুলো আমি সব আপনাদের পড়ে শোনাতে চাইছি না, কিন্তু আমরা যদি দেখি যে গত 25 বছরের যেহেতু আমাদের আলোচনা হচ্ছে 2020 থেকে 25 অবধি, তাতে আমরা যদি পার ক্যাপিটা ইনকাম ধরি, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল একসময় মানে ঠিক ইন্ডিপেন্ডেন্সের পরে একেবারে ইন্ডিয়ার টপে ছিল, এখানে প্রথম 15 জনের মধ্যেও নেই। পার ক্যাপিটাতে তো আমরা 34টা স্টেটের মধ্যে 25তম আছি। তারপর আরবান ইনফ্রাস্ট্রাকচারে অনেক নিচে রয়েছি, হেলথ ইনফ্রাস্ট্রাকচারে আমরা টপে কোথাও নেই, কোয়ালিটি অফ এডুকেশনে টপে কোথাও নেই, বেশিরভাগ লোক বাইরে বেরিয়ে যায়। কোয়ালিটি অফ এডুকেশনে আমাদের পজিশন হচ্ছে 15 নম্বর। স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার খুব সাধারণ জিনিস, এখানেও ওয়েস্ট বেঙ্গল অনেক 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 পিছিয়ে গেছে। এবং এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারের সিট, তাতে আগে খালি থাকবে এটা আর বোঝা যেত না। আমরা যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে বসতাম, সব টপ ইঞ্জিনিয়ারিং কলেজ বা মেডিকেল কলেজগুলোর মধ্যে ভীষণ একটা থাকতো, বাইরে থেকে প্রচুর ছেলে আসতো, বাইরের স্টেট থেকে। এখন বাইরের স্টেট থেকে ছেলে প্র্যাকটিক্যালি আসে না, ফাঁকা পড়ে থাকে, সেটা ভাবা যায়। 2025-এ আমি বলতে পারি আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের সিট প্র্যাকটিক্যালি আমাদের 460টা কলেজের মধ্যে 50% প্রায় খালি পড়ে আছে। এটা হওয়ার উচিত নয় আর কি। এটা 2000 থেকেই আরম্ভ হয়েছে। 2000 সাল থেকে আমাদের কিন্তু এই যে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজের সিট ক্রমশ খালি হতে আরম্ভ করেছে। এটা খুবই দুঃখের ব্যাপার। আমাদের 2005-এ মেডিকেল কলেজে 1105 টোটাল সিটের মধ্যে গভর্নমেন্ট থেকেই কমিয়ে দিয়েছিল একটা কোটা অর্ডারের জন্য, তার জন্য হয়তো ভ্যাকেন্সি ছিল না। 2010-এও ছিল না, 2015-তেও কোনো ভ্যাকেন্সি নয়। 2020 থেকে কিন্তু মেডিকেল কলেজে সিট পড়ে থাকে। 2020-তে 4000-এর মধ্যে 54টা সিট খালি ছিল। 2025-এ 5700 সিটের মধ্যে 38টা কলেজের মধ্যে 50% কিন্তু খালি ছিল। তার মানে বাংলার অ্যাজ এ হোল পজিশন কিন্তু কমছে। বাইরের স্টেট থেকে যে রেসপেক্টটা ছিল, আমরা নিজেদের রেসপেক্ট তো আমরা হারিয়েছি, নিজেরা রেসপেক্ট আর করি না, বাইরের স্টেটও কিন্তু রেসপেক্ট করে না। সেইটাকে ফিরিয়ে আনার জন্য কি করতে হবে সেটা কিন্তু আমাদের আরও সিরিয়াসলি ভাবার সময় এসেছে। থ্যাংক ইউ। Our society needs idols that we can look up to. And Parthuda has brought many aspects to the forefront which require attention as we move on. May I now request Mr. Kaushik Mukherjee to say a few words. Thank you, Mr. Kaitan, and distinguished members on the panel, sir. Ladies and gentlemen, I belong to probably one part of the society who has lived outside Bengal for the past 25 years and have been actively associated with this part, with Kolkata and Bengal for the past about 8 years. কিছুটা বাংলা কিছুটা ইংরেজি মিশিয়ে বলবো।
দেখুন, একটা জিনিস আমাদের যেটা ভাবতে হবে এবং একটা জিনিস যেটা আমাদের চিন্তা করতে হবে যে এই যে চেঞ্জ, দ্যাট ইজ কনস্ট্যান্ট। আজকের দিনে কোন জিনিসটা অ্যাকসেপ্টেবল হবে এবং আজকের দিনে কোন চিন্তাধারায় চললে আমাদের প্রোগ্রেস হবে, সেইটা কিন্তু সবচেয়ে বড় কথা। এই যে জয়েন্ট ফ্যামিলি নিয়ে আমরা দুঃখ করি, কিন্তু জয়েন্ট ফ্যামিলিটা কিসের প্রোডাক্ট? জয়েন্ট ফ্যামিলি ইজ আ প্রোডাক্ট অফ, দেন শরৎবাবুর রচনায় আমরা পড়েছি বা বহু আগেকার দিনের হিস্টোরিক্যাল লেখায় আমরা পড়েছি যে সেখানে একজন হেড অফ দ্য ফ্যামিলি থাকতেন, যিনি হয় তার প্রচুর জমিজমা ছিল, রোজগার ছিল, এবং তিনি তার ভাই বা অন্য ভাই বোন এরকম তাদের দেখতেন। জয়েন্ট ফ্যামিলির কিন্তু ওয়ান অফ দি reasons behind that was there were some people who were surviving on the income of another person. যত ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে বা যত ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, যেটা আমরা ওয়েস্ট থেকে দেখেছি, যে স্পেশালি আমেরিকা থেকে যেখানে দেখেছি, সেখানে কিন্তু লোকে আলাদা হয়ে গেছে। সুতরাং এই যে ইভলিউশনটা বা এই যে আমাদের থট প্রসেস, আজকের দিনে রবীন্দ্রনাথ হয়তো আর হবেন না। আমার যদি মনে হয়, আমি যেতে আজ রবীন্দ্রনাথ আর দ্বিতীয় হবে না যেটা যেতে। অ্যান্ড প্রবাবলি হি ইজ দি বিগেস্ট এমপ্লয়ার ইন বেঙ্গল। যত লোকে রবীন্দ্রনাথের সৃষ্টির ওপরে ডিপেন্ড করে রোজগার করছেন এখনো বা সংসার চলছে তাদের, ও জিনিস আর হবে না। কিন্তু রবীন্দ্রনাথ, আমাদের এটা মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ কিন্তু 19 শতকের শেষ ভাগে এবং 20 শতাব্দীর গোড়ার ভাগের মানুষ। সেই সময় একটা কালচার, একটা ইকোনমিক রিকোয়ারমেন্ট ছিল। আজকের দিনের কিন্তু ইকোনমিক রিকোয়ারমেন্ট অন্য। আজকের দিনে আই হ্যাভ টু বি রেলিভেন্ট ইন সোসাইটি, আই হ্যাভ টু আর্ন মানি। আমরা এককালে কিন্তু শুনেছি, এবং আবার বলছি, এই শরৎবাবুর রচনায় প্রচুর ছিল যে সো অ্যান্ড সো পশ্চিমে গিয়ে রোজগার করে দেশে ফিরে এসে তার এতে চলে। একসময়, এবং তখন হয়তো পশ্চিমটা অত দূরে ছিল না, তখন হয়তো মানে বিহার বা তার আশেপাশে এইসব জায়গা থেকে ছিল। কিন্তু কথা হচ্ছে যে আজকের দিনে মানুষকে দেশ ছেড়ে, মানে পশ্চিমবাংলা ছেড়ে বেরোতে হয়েছে, কেননা অন্য জায়গাতে ইকোনমিক ডেভেলপমেন্ট অনেক বেশি। কিন্তু তার জন্যে আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা এই যে অন্য জায়গায়, দেখুন এক সময় বেঙ্গলেও তো প্রচুর লোক এসেছেন বাইরে থেকে, এবং বেঙ্গলের ইকোনমিটা আজ বোধহয় চলে তাদেরই জন্যে, এবং তারা কিন্তু বাঙালি হয়ে গেছেন। তাহলে আমাদের যেটা দেখবার দরকার যে হাউ ডু উই বেনিফিট ফ্রম দ্য থিংস উইচ আর হ্যাপনিং অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ব্রিং দ্যাট ব্যাক টু সোসাইটি ইন আওয়ার মাদারল্যান্ড অর দ্য প্লেস ওয়ার উই ওয়ার বর্ন। দিস ইজ সামথিং উইচ উই হ্যাভ টু বি আওয়ার আউটলুক। আমরা দুঃখ করি যে গত 1977-এর পর থেকে বাংলায় একদম সব কিছু নামতে আরম্ভ করেছে, সব কিছু খারাপ হতে আরম্ভ করেছে। ইয়েস, নো ডাউট। দুঃখ করে কি লাভ? আমরা কি করতে পারি যাতে জিনিসটা চেঞ্জ হয়? আমি জাস্ট রিটায়ার করেছি। আমি এখানে লাস্ট আমার ছিল, ডেজিগনেশন ছিল রিজিওনাল ম্যানেজিং পার্টনার, PricewaterhouseCoopers ইন্ডিয়া, রিজিওনাল ম্যানেজিং পার্টনার ইস্ট। আমি আমাকে এখান থেকে ফার্মের তরফে আমি জীবন শুরু করি এখানে। আমার লেজেন্ডারি দুজন গুরু ছিলেন, এক হচ্ছে রথীন দত্ত, রূপেন রায়। তারা পশ্চিমবঙ্গের জন্য যা করে গেছেন। আজকে প্রাইসওয়াটারহাউসে এখানে 25,000 লোক কাজ করে, 25,000 না, প্রায় 30,000 লোক কাজ করে। প্রাইসওয়াটারহাউস ইন্ডিয়াতে 5,000 আর এসডিসিতে আরও 22 থেকে 25,000-এর মতো। এইখানে তারা যে এস্টাবলিশ করে গেছিলেন, হ্যাঁ, আজ পর্যন্ত এই কোয়ালিটি অন্য জায়গায় তারা প্রাইসওয়াটারহাউস গ্লোবাল পায়নি। আমি 2015 সালে পরে শুনতে লাগলাম যে কলকাতার প্র্যাকটিসের একটা পোর্শন, ট্যাক্স পোর্শনটা খারাপ হতে আরম্ভ করেছে, খুব খারাপ অবস্থা। আমি তখন ফার্মের লিডারকে বলেছিলাম, চেয়ারম্যানকে, যে আই ক্যান গো অ্যান্ড টেক আপ দ্যাট রোল। আমাকে বলা হয়েছিল যে কি দরকার, ওখানে আর কিছু হবে না, ওখানে খুব খারাপ অবস্থা বেতে, দোজ পিপল ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক। আমি বলি, লেট মি টেক দিস আপ অ্যাজ এ চ্যালেঞ্জ। আমার মানে দ্যাট ওয়াজ অ্যাবাউট লাস্ট 7-8 years অফ মাই ওয়ার্কিং লাইফ উইদিন দ্য ফার্ম। আজকে জানেন আমার এখানে যারা ক্লায়েন্ট ফেসিং রোলে কাজ করে 150 লোক কাজ করে শুধু ট্যাক্স প্র্যাকটিসে। গত 8 বছরে প্র্যাকটিসটা হ্যাজ গ্রোন 4 times or 5 times, আই উড সে। তৃতীয় জিনিস যেটা হয়েছে, আমি এখানে একটা সিওই চালু করেছিলাম।
সেই সিওইতে 1000 লোক কাজ করে শুধু ট্যাক্সের। হবে না কেন? আমাদের চেষ্টা করতে হবে, কেঁদে লাভ নেই। আর আরেকটা জিনিস যেটা জানেন, এটা 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 একটা মনুষ্য চরিত্র আমার মতে, সেটা হচ্ছে যে, এবং আমাদের বোধহয় ইস্টার্ন রিজনের লোকেদের একটু এটা বেশি আছে, আমরা অল্পেতেই খুশি। অল্পেতে খুশি না, অল্পেতে স্যাটিসফাইড। আমি একটা কয়েনেজ একটা করছি, যেটা আমি আমার সবাইকে বন্ধু বান্ধবদেরও বলি, বা আমার যারা মানে অনুজ যারা, তাদের আমি বলি যে অলওয়েজ বি হ্যাপি বাট নেভার বি স্যাটিসফাইড। If you are not happy, you are not living the present. And if you are satisfied, you lose your ambition. So therefore, what is most important is to see what we can do and to see how we can revive the situation here. এবং আজকের দিনে আমি বলছি যে ভারতবর্ষের ফিউচার নেক্সট 10 years belongs to India. Because ইন্ডিয়ার যে পপুলেশন আছে, ইন্ডিয়ার যে গ্রোথ আছে, এবং আমরা ইস্টার্ন রিজনের লোক বা পশ্চিমবাংলার লোক দেশের ইকোনমিতে যা কন্ট্রিবিউট করছে, সেটা কিন্তু আমাদের দেখা উচিত যে সেইটা কি করে আমরা বেঙ্গলেও করতে পারি। আজকে ইচ্ছে থাকলে নিশ্চয়ই হয়। আমাদের ঠিক পাশের স্টেট উড়িষ্যায় যে ডেভেলপমেন্ট হয়েছে গত 10 বছরে কি 15 বছরে, তারা প্রফেশনাল হেল্প নিয়ে ইন্ডাস্ট্রিয়াল সিচুয়েশনটা বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা যেভাবে ঘুরিয়েছে তার গতিটা, আমাদের সেইটা করতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ প্রফেশনাল অ্যাপ্রোচ। আমাদেরই ফার্ম ওখানে অ্যাডভাইস করে। উত্তরপ্রদেশ করছে আজকের দিনে সেটা, যে উত্তরপ্রদেশ সম্বন্ধে আমাদের খুব অত্যন্ত খারাপ আইডিয়া ছিল। কি করে হচ্ছে? ইটস দি অ্যাপ্রোচ, দ্য মাইন্ডসেট। আর তৃতীয় কথা যেটা আমার বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে খুব ইয়েতে লাগে, আমরা বাঙালিরা জানেন তো, মানে আমাদের মাতৃভূমিকে ভালোবাসি না। যে কোনো লোকের সঙ্গে দেখা হলে যদি আমাদের এই বাঙালি, এটা কিন্তু বাঙালি আমি বলছি, হয় ও বাবা পশ্চিমবঙ্গ, কলকাতা, ওখানে মনুষ্য বাস করতে পারে, এরকম অবস্থা। সেইটা করলে কিন্তু চলবে না। দ্যাটস নট রাইট। দেয়ার আর গুড থিংস, হোয়াট ইউ ক্যান ডু, দ্যাটস ওয়্যার দ্য পয়েন্ট ইজ। এবং আমি জাস্ট আর 1 মিনিট নেব। দেয়ার আর হিউজ অপরচুনিটিস। আমাদের একটা প্ল্যান করা দরকার, যেটা আগামী 5 বছরে কি করব এবং আগামী 20 বছরে কি করব। ম্যানুফ্যাকচার আমাদের এখানে যা লস হয়েছে, এটা গ্রো করাতে হলে আমাদের 15 বছর লাগবে। কিন্তু 5 বছরে যে রেটে পৃথিবীর গ্রোথ হচ্ছে বা যে রেটে ইকোনমিক গ্রোথ ইন্ডিয়াতে হচ্ছে, তাতে 5 বছরে যেটা দরকার, আজকের দিনে সবচেয়ে বড় গ্রোথ যেটা হচ্ছে সেটা হচ্ছে জিসিসি, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স। আগে যেটাকে ব্যাক অফিস বলতো, এখন সেটা ক্লাসটা উঠে গেছে ওপর দিকে, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার্স। আজকে 1700 আছে, আগামী 5 বছরে সেটা বেড়ে 2400 হওয়ার কথা। প্রেডিকশন মানে ফোরকাস্ট হচ্ছে তাই। তার মধ্যে যদি আমাদের 50টাও এখানে ধরতে পারি, তার জন্য কি করতে হবে সেটা আমাদের ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে ডেটা সেন্টার্স। গভর্নমেন্ট বাজেটে বেনিফিট দিয়েছে। আর ডেটা সেন্টারের জন্য কি লাগে? একটা ইনফ্রাস্ট্রাকচার আর কেবল, কমিউনিকেশন কেবল আন্ডার সি। আমাদের পূর্ব ভারতে আন্ডার সি কেবল আনতে হলে ভারতে সেটা পশ্চিমবঙ্গের থ্রু দিয়েই হবে। এই আসাম গ্রো করবার চেষ্টা করছে, তারা সেমিকন্ডাক্টর ইউনিট চালু করছে, ডেটা সেন্টার চালু করার চেষ্টা করছে। কেবলটা কিন্তু আমাদের এখান দিয়েই যাবে, আমরা এখানে কেন করব না? এই মাইন্ডসেটটা কিন্তু চেঞ্জ করা দরকার, এবং তার জন্য সবাইকার দরকার, গভর্নমেন্ট শুধু নয়, প্রাইভেট সেক্টরও। থ্যাংক ইউ সো মাচ। Thank you, Mr. Mukherjee, for speaking from your heart. As we move forward, we have to factor in the economic realities. May I now request Mr. Tridivesh Bandyopadhyay to say a few words. গুড আফটারনুন। আমাকে প্রাইমারিলি বলা হয়েছে এনভায়রনমেন্ট নিয়ে বলতে, মানে ধরুন গত 25 বছরে বাংলার এনভায়রনমেন্ট, মানে কি বলবো আর কি, প্রকৃতি, তার চ্যালেঞ্জেস এবং সেটাকে নিয়ে আমরা কিভাবে ভবিষ্যতের দিকে তাকাতে পারি। কারণ আমি সেই লাইনেই কাজ করি, তো সুতরাং সেইটুকুই আমার বলার এখতিয়ার আছে, আমি বলবো। তো আমি আজকে যেহেতু সময় খুব অল্প, আমি জাস্ট 3টে এরিয়া একটু বলতে চাই গত 25-30 বছরে যেখানে আমরা পরিবর্তনটা দেখছি। এনভায়রনমেন্টের মধ্যে 2টো দিক আছে। একটা হচ্ছে আরবান এনভায়রনমেন্ট, সেখানকার কি বলবো আপনার হচ্ছে গিয়ে ইনক্রিজিং পলিউশন বা সেখানকার আরবান প্ল্যানিং, ওয়েস্ট ডিসপোজাল, ওগুলো আমার বিষয় নয়। পার্থবাবু আছেন, অনেক ভালোভাবে এটা নিয়ে বলতে পারবেন। আমার মূল বিষয়টা হচ্ছে ধরুন কি বলে কৃষি এবং ফরেস্ট্রি, এই 2টো এরিয়া নিয়ে আমি কাজ করি। তো আমি 3টে জিনিস জাস্ট একটুখানি বলবো। একটা হচ্ছে
আমাদের সমস্যা যেটা সুন্দরবন, দ্বিতীয় হচ্ছে আমাদের মাঝখান যেটা আছে অর্থাৎ যেটা হচ্ছে উর্বর আমাদের কি বলে কৃষির জায়গা, সেখানে ধান, এবং পাহাড় যদি আমি বলি সেখানে চা। এই তিনটের জাস্ট আমি একটুখানি কয়েকটা কথা একটু কি বলে বলার দরকার। আমরা সকলেই জানি যে আমাদের পুরো যদি আমাদের যেটা পশ্চিমবঙ্গ কলকাতা, সেটার প্রায় ঢাল হিসাবে দাঁড়িয়ে আছে সুন্দরবন। যে কোনো প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা বিপর্যয় সব কিছুই, কিন্তু আমাদের প্রথম ঢালটা হচ্ছে সুন্দরবন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত মোটামুটি 3 দশকে অর্থাৎ 25-30 বছরে অ্যাপ্রক্সিমেটলি 25% যে ম্যানগ্রোভ শিল্ড আমাদের বেঙ্গলে আছে, সেই ম্যানগ্রোভ শিল্ড বিভিন্ন কারণে সেগুলোর ক্ষয় হয়ে গেছে। ওইখানে আপনার জলস্তর বাড়ছে, আন্ডারগ্রাউন্ড ওয়াটারের মধ্যে স্যালিনিটি যেটা অর্থাৎ আপনার হচ্ছে লবণাক্ত ভাব, সেটা ক্রমশ খুব ডিস্টিংক্টলি বাড়ছে। এবং আগামী 20 বছরের মধ্যে আনুমানিকভাবে 1 লক্ষ একর ফার্মল্যান্ড, যেখানে ওখানকার যারা মানুষ যারা চাষ করেন, সেই ফার্মল্যান্ড কিন্তু ইরোড করে যাবে, অর্থাৎ সেটা আর চাষ করার উপযোগী থাকবে না। তো এইটা একটা বড় ক্রাইসিস আমাদের সামনে, যে ক্রাইসিসের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা দেখি সরকারিভাবে অথবা বেসরকারিভাবেও কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ম্যানগ্রোভ লাগানো, অর্থাৎ ম্যানগ্রোভ হচ্ছে সৃজনের কাজ হয়, কিন্তু সেটার মূল সমস্যাটা হচ্ছে ভীষণ অ্যাডহক ভিত্তিতে হয় এবং এককালীন হয়। অর্থাৎ ম্যানগ্রোভ চারা, অর্থাৎ আমরা শুনলাম সরকার 5 কোটি চারা রোপণ করবেন, খুব ভালো কথা, কিন্তু একটা ম্যানগ্রোভের চারাকে অন্তত যদি আপনি 5 বছর রক্ষণাবেক্ষণ না করেন, সেই গাছটা নিজের পায়ে দাঁড়াতে পারে না। অর্থাৎ একটা 5 বছরের সাপোর্ট সিস্টেম যদি আমি ম্যানগ্রোভকে দিতে না পারি, তাহলে ওই যে চারা আমি আজকে লাগিয়ে গেলাম, তার কিন্তু মোটামুটি 75 থেকে আপনার ধরে নিন 80% পরের বছরের মধ্যেই সে গাছ মরে যাবে। কারণ ওই তার এনেবলিং ইকোসিস্টেমটা বা সাপোর্ট সিস্টেমটা আমি প্রোভাইড করছি না। আমরা সরকারি উদ্যোগ এবং প্রচুর কিন্তু আপনার কি বলে আপনার বেসরকারি কোম্পানি যারা তাদের CSR বা অন্যান্য ইনিশিয়েটিভের মাধ্যমে এই ম্যানগ্রোভ সৃজনে সাপোর্ট করছেন। আমরা যেহেতু সুন্দরবনে কাজ করি, আমাদের পুরো একটা ইনফ্রাস্ট্রাকচার আছে, ওখানে দেখতে পারি ওই এককালীন একটা টাকা আসে এবং এককালীন একটা রোপণ হয়, তারপরে সেই গাছটা আর টেকে না। তো ওইখানে আমরা যেটা খানিকটা চেষ্টা করছি সেটা হচ্ছে এটাকে একটা কার্বন প্রজেক্টের শেপ দেওয়ার, যাতে একটা দীর্ঘমেয়াদী মানে প্রায় একটা 35-40 বছরের একটা দীর্ঘমেয়াদী প্রকল্পের স্ট্রাকচারে এটাকে আনা যায়। এবং আমরা কিন্তু খুব সক্রিয় অংশগ্রহণ পাচ্ছি ওখানকার স্থানীয় মানুষ বলুন, NGO বলুন, ফার্মার প্রডিউসার কোম্পানি বলুন, তাদের কাছ থেকে। তো এটা শুধু আমাদের কাজ নয়, এরকম আরও অনেককে এই কাজ করতে হবে, কারণ ওই যে ম্যানগ্রোভের কভারটা যদি আমরা আবার একটুখানি রেস্টোর করতে না পারি, তাহলে কিন্তু আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আমরা যেটা বলি, তার উপরে একটা বড় ধাক্কা এবং কি বলে আপনার বিপদ সেখানটায় দাঁড়িয়ে আছে। সেকেন্ড যেটা আসি সেটা হচ্ছে ধানে। আজকে আমরা অনেক মানে গত 25 বছরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ধানের চাষ এবং ধানের উৎপাদন খুব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তার একটা কারণ হচ্ছে একটা সরকারি সহায়ক মূল্য, একটা যেহেতু গভর্নমেন্ট দেন যেটাকে বলি মিনিমাম সাপোর্ট প্রাইস, সেটার কারণে ফার্মাররা মনে করছেন যে ধানটা যদি আমি করতে পারি সরকার কিনে নেবে, আমাকে আর বাজারের দিকে তাকিয়ে থাকতে হবে না। তার ফলে অনেক ক্রপ থেকেই ডাইভার্সিফাই করে লোকজন ধান চাষ করছে। আজকে মোটামুটিভাবে 5.8 মিলিয়ন অর্থাৎ 58 লক্ষ হেক্টরে ধান চাষ হচ্ছে এবং 1 হেক্টরে গড়ে 2.5 টন করে আপনার ধান উৎপাদন হচ্ছে। এটা একদিক থেকে খুব ভালো কথা, কিন্তু এর যে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, শুধু আমি বলবো না ক্রাইসিস, যেটা আমরা দেখি না, সেটা হচ্ছে 1 কেজি ধান বা 1 কেজি চাল, যদি আমি বলি 1 কেজি চালের জন্য 1400 লিটার জল লাগে। সুতরাং একটা বিরাট পরিমাণ আন্ডারগ্রাউন্ড ওয়াটার কিন্তু ডিপ্লিশন বেঙ্গলে হচ্ছে। আমরা খুব লাকি যে আমাদের এখানে হচ্ছে বৃষ্টিপাতটা খুব ভালো, তার ফলে হয়তো এখনই আমরা সেই ক্রাইসিসটা দেখছি না যেটা আমরা পাঞ্জাবে দেখছি, কিন্তু ক্রাইসিস শুরু হয়ে গেছে। আমাদের আজকে উত্তর দিনাজপুরে আমরা একটা জায়গায় কাজ করি, সেখানে কয়েকটা ব্লকে আপনার কি বলে বোরো, অর্থাৎ এই এখনকার যে ধানটা হচ্ছে মানে প্রি সামার যে ধানটা, সেটা কিন্তু ব্লক স্তরে করতে দিচ্ছে না। কারণ বৃষ্টি যখন না হয় তখন ধানের একমাত্র উপায় হচ্ছে আপনাকে পাম্প ব্যবহার করে মাটি থেকে জলটা তুলে ধানের খেতে দিতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি আন্ডার ওয়াটার ডিপ্লিশনটা হচ্ছে যে সেটাকে অ্যালাউ করছে না। এবং আমার ধারণা এটা আরও ব্লক থেকে ব্লকে বাড়বে, কারণ আন্ডার ওয়াটার ডিপ্লিশনটা খুব সিরিয়াস ইস্যু। আর সেকেন্ড যেটা জায়গা সেটা হচ্ছে আপনার ধান সমস্ত সেক্টরের মধ্যে সব থেকে বেশি হচ্ছে গ্রিনহাউস গ্যাস এমিট করে। 48% গ্রিনহাউস গ্যাস যেটা যে কোনো রকম আপনার ফার্মিং থেকে হয়, সেটা কন্ট্রিবিউট করছে ধান।
সুতরাং ধান কিন্তু এনভায়রনমেন্টালি একটা বিরাট কনসার্নের জায়গা ফ্রম টু এরিয়াস। একটা হচ্ছে আপনার গ্রিন হাউস গ্যাস বেরোয়, আর একটা হচ্ছে আন্ডার ওয়াটার যে জলটা সেটা আপনার ডিপ্লিট হয়ে যাচ্ছে। ওটারও কিন্তু পদ্ধতি আছে, আমরাও এইটা নিয়ে কাজ করছি। এই মুহূর্তে আমাদের মোটামুটি পরিকল্পনা হচ্ছে 50,000 হেক্টর আমাদের প্রকল্পের মধ্যে নিয়ে আসা। তার মধ্যে কিছু কিছু মেথডোলজি আছে যেটা আমি যদি ইন্ট্রোডিউস করি তাহলে এই জলের যে ব্যবহারটা আমরা 50%-এ নামিয়ে আনতে পারবো, এবং গ্রিন হাউস গ্যাস যেটা বেরোয় সেটাকে আমরা 40 থেকে 45% কমাতে পারবো। কিন্তু এটা একটা বিরাটভাবে এটাকে একটা প্রকল্প হিসাবে নেওয়া যেতে পারে যাতে ধান চাষটাকে আমি সাস্টেনেবল করতে পারি। আজকে পশ্চিমবঙ্গে 60 লক্ষ আপনার কৃষক, ল্যান্ড ওনার কৃষক, এবং আরও প্রায় 20 লক্ষ যাদেরকে আমরা বলি ভাগ চাষি, তারা কিন্তু তাদের জীবিকাটা কিন্তু ধান চাষের ওপরেই দাঁড়িয়ে আছে। সুতরাং আজকে ধান চাষটাকে আমাকে সাস্টেনেবল করাটা ইজ দ্য নেক্সট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। আর থার্ড আমি যেটুকু ছোঁবো সেটা হচ্ছে চা। আপনার কি বলে, চায়ের ক্ষেত্রে আমরা ভীষণ দেখতে পাচ্ছি ক্লাইমেট চেঞ্জ, ফলে আপনার পুরো টেম্পারেচার, হিউমিডিটি ভীষণ উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তারপরে নতুন ধরনের পোকা আসছে, সেই পোকা মারার জন্য আরও বেশি কীটনাশক দেওয়া হচ্ছে, এবং এই কীটনাশক দেওয়ার ফলে চাটা আপনার যখন অকশানে যাচ্ছে তখন চাটা রিজেক্টেড হয়ে যাচ্ছে, কারণ সেখানে এই কীটনাশকের পরিমাণটা যেটা অ্যাকসেপ্টেড লেভেল তার থেকে অনেক বেশি থেকে যাচ্ছে। সেইখানেও একটা ইন্টারভেনশন আমরা একটুখানি করার চেষ্টা করছি। কিন্তু আমরা আরও অনেক কোম্পানির সাথে কি বলে কথা বলছি যাতে এটার একটা একটা বৃহত্তর ইকোসিস্টেম তৈরি করা যায়। একটাই মূল কথা, এটা কিন্তু কোনো ফিলান্থ্রফিক কাজ নয়, জাস্ট ক্লাইমেট এবং এনভায়রনমেন্ট এরিয়াতে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে প্রায় $5 থেকে $7 বিলিয়ন একটা কি বলবো একটা ক্লাইমেট ইন্ডাস্ট্রি তৈরি করার জায়গা আছে, এবং এটা কিন্তু ভীষণ ফাইন্যান্সিয়ালি লুক্রেটিভ, কারণ এর একটা আলাদা হচ্ছে মার্কেট আছে। এই যে ধরুন কার্বন ক্রেডিটটা এইখান থেকে এই প্রত্যেকটা জায়গা থেকেই কার্বন ক্রেডিটটাকে ক্রিয়েট করা যেতে পারে, এবং তার একটা কিন্তু গ্লোবাল মার্কেট আছে। সুতরাং আমার মনে হয় যে এইটাকে একটা ক্রাইসিস হিসাবে না দেখে আমি যদি এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখি, যে এই কয়েকটা এরিয়া আমি বললাম, আরও 3-4টে এরিয়া আছে যে সেখানে আমি একটা ভাইব্রেন্ট এবং ভায়াবল ইকোনমিক অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারি ফর প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, এবং সেখানে সাধারণ যারা কি বলে গ্রামবাসী, চাষি, ট্রাইবাল সকলকে নিয়ে একটা ওভারঅল কি বলবো একটা হচ্ছে ইকোনমিক শেয়ারিং মডেল তৈরি করা কিন্তু খুব ভায়াবল। প্রচুর জায়গায় এই কাজ হচ্ছে, এটা কোনো রকেট সায়েন্স নয়। আজকে ভিয়েতনাম বলুন, কাম্বোডিয়া বলুন, ইন্দোনেশিয়া বলুন, মেক্সিকো বলুন, সব জায়গাতেই কিন্তু খুবই একটা স্ট্রাকচারের মধ্যে এই ধরনের কাজ চলছে। আমরা পশ্চিমবঙ্গে খুব সামান্য একটা প্রয়াস করছি, কিন্তু আরও বৃহত্তরভাবে এইটা কাজ করা সম্ভব, এবং আমরা চাই যে আরও মানুষজন এটার মধ্যে যুক্ত হন, কারণ আমাদের বেঙ্গলের ফিউচার, আমাদের অ্যাগ্রেরিয়ান ফিউচার, আমাদের নেচার সব কিছুরই কিন্তু একটা ক্রাইসিস আছে, যেটা গত 30 বছরে বা 25 বছরে অনেকটা ক্রাইসিস বেড়েছে। সেটাকে আমাদের কিন্তু উদ্যোগ নিলে আমরা রিভার্স করতে পারি। থ্যাংক ইউ। Thank you, Mr. Bandyopadhyay. We have started this conversation today, and we are looking at the future of Bengal. We have received valuable insight on education, economic activities, environment. I think we all need to be more participative in building an inclusive society. I think that is what we have learned today. Anyone in the audience would like to say anything on the subject, on the topic? I think I have a very basic notion of why we are the way we are. Our soil is fertile. We don't need to labor much. We are fish eating. You drop a line in the pond and you have food. I think that those are very basic things which I may be completely off the mark, but that's entirely my personal thinking. Because the same Bengali, when he goes outside Bengal, he's a different human being. My children, they were born here, they studied, the schooling was here. I was very determined that I must expose them to the competition in the world outside. And so what did I do? And they did well enough to get into Delhi University, the top universities in Delhi. So they actually got to know what competition is. I think Bengal has to be more alive to the competition outside. As Mr. Mukherjee said, we are
we are content, we are happy with little, which is a fact. I mean, it is, all of us are like that. But we should not be satisfied. I think that's the ultimate goal. So we need to strive, and we need to, and a very important point raised by Professor Dattagupta is about the society being inclusive, because we are actually only thinking about the religion that most of us follow and not the other religions being practiced. And I think for us to be a completely a single society, but made up of so many segments, a completely inclusive society, I think we have to be very mindful of that. So would you like to add anything, sir? We had a very interesting discussion here. বাংলাতেই বলি, আমাদের বিভিন্ন দিকের অপূর্ণতা, বিভিন্ন দিকে কোথায় জোর দেওয়া প্রয়োজন, সামাজিক, আর্থিক, মানসিক উন্নতির প্রয়োজন, সে বিষয়ে চিন্তা ভাবনার আপনারা যেসব কথা বলেছেন সেটা নিশ্চয়ই অত্যন্ত প্রাসঙ্গিক। তবে আমি বলবো যে যেটা প্রয়োজন, যেটা প্রফেসর দত্তগুপ্ত বলেছেন, যে আমাদের সামাজিক উন্নয়ন, মানসিক উন্মেষ, এটা প্রধানত মধ্যবিত্ত বাঙালির মধ্যেই হয়তো প্রধানত সীমাবদ্ধ থেকেছে। যে কথাটা আজকে আলোচিত হলো না, যারা সমাজের অবহেলিত অংশ বা যারা মূলত শহর কেন্দ্রিক নন, কিন্তু অত্যন্ত আমাদের জীবন ধারণের প্রয়োজনীয় জিনিস তাদের ফসলে ফলাচ্ছেন, তাদের মানসিক উন্নয়নের চেষ্টা ঘটেছে। তবে এক্ষেত্রে আমি জানি না, যার কথা বলা হলো না, স্বামী বিবেকানন্দও বলেছিলেন যে প্রয়োজন আছে আরেকটা বিপ্লবের, সামাজিক বিপ্লবের, যাতে শূদ্র নেবে অংশ। এটা এই সামাজিক উন্নয়নে মানসিকতায় তাদের একটা আশার পথটা যেটা দেখানো হচ্ছে, সেটা কেবলমাত্র আর্থিক উন্নতির কথা নয়, তাদের চিন্তা ভাবনায় তাদের সঙ্গে ভাগ করে নেওয়া আমাদের সামাজিক উন্নতির কথা, আমাদের যে বিরাট ঐতিহ্য, আর্থিক উন্নতির কথা, সাহিত্যের কথা, তাদেরও তাদের জায়গা করে নেওয়া প্রয়োজন আছে তাদের সঙ্গে ভাগ করে নেওয়া এই উন্নতিটা। তো সেটা কেবলমাত্র আর্থিক উন্নয়ন নয়, মানসিক উন্মেষের প্রয়োজন আছে। চিন্তা ভাবনার মধ্যে শিক্ষার যে গুরুত্ব, সেটা বোধহয় কিছু মূল্য হারিয়ে ফেলেছেন। সবটাই কিন্তু শিক্ষাটা আর্থিক উন্নয়নের কথা নয়। যে উন্মেষ ঘটেছিল রাজা রামমোহন রায়ের সময়, চিন্তা ভাবনার পরিবর্তনটা আর্থিক উন্মেষের আগে এসেছিল। যেভাবে তবে দেখছি আমাদের উন্নয়নের সম্ভাবনা, তাকে স্ফুরিত করার জন্যে আমাদের যে প্রচেষ্টা, সেটাই বোধহয় ঘাটতি আছে। আর এই কথাও আমার মনে হয় যে আমাদের যে উনি চিরাচরিত কর্মসংস্থান করে এসেছে, এখন নতুন নতুন কথা ভাববার আছে। প্রফেসর ভট্টাচার্য এখানে এসেছেন যে যখন যে একটা নতুন আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, এআই বা তথাকথিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রশ্ন থাকে তাতে কি আমাদের যে সাধারণ মানসিক উন্মেষ ঘটে থাকে তাদের আর প্রয়োজন হবে না? সে কথা তো প্রফেসর ভট্টাচার্যের কাছে আমি অন্যত্রও শুনেছি। প্রয়োজন থাকবে তার সঙ্গে মানিয়ে চলা, তার সঙ্গে নিজেদের পরিবর্তিত করার প্রয়োজন আছে। সে বিষয়ে আজকে আলোচিত হলো না, কিন্তু আজকে বাঙালিকে যদি উঠতে হয় বা তাদের উন্নতিকে অব্যাহত রাখতে হয়, তাহলে কিভাবে আমাদের
কৃত্রিম মেধাকে আমাদের মেধার সঙ্গে সংমিশ্রণে আমরা আমাদের এগিয়ে যেতে পারবো, এই প্রত্যাশাই করব। বাঙালি যখন উন্নতি হয়েছে, যে গভীর ডার্ক এজ থেকে আমরা রাজা রম্মানের সময় আমাদের মানসিক উন্মেষ শুরু হলো, আমার মনে হয় আমরা বাংলায় এই দেখানো সম্ভব হবে যে আমাদের যেন উন্নতির অগ্রগামী আমরা হতে পারি, এই আশা এবং সে কথার প্রতি আমি সমর্থন জানাই। নমস্কার। আমি এতক্ষণ ধরে শুনছিলাম, আমাদের এবারের কনফারেন্সের থিমটা কিন্তু ছিল এনরিচ টুগেদারনেস, সংকীর্ণতা থেকে উদারতা। এই একটা জায়গা কেন এই কথাটা এসেছে, কেন আজকে পট পরিবর্তন অনেক হয়েছে 25 বছরে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, পার্সোনাল ইমপ্রুভমেন্ট, অ্যান্ড কিন্তু একটা জিনিস ইন্টারকানেক্টেডনেস, ফিলিং ফর আদার্স, মানুষ মানুষের জন্যে, সেই কনসেপ্টটা কিন্তু একটু নড়বড়ে হয়ে গেছে। সেকেন্ড কথা হচ্ছে, আপনি আজকে দেখুন, উনি বললেন নিউক্লিয়ার ফ্যামিলি, ইট হ্যাজ গট দ্য পার্সোনাল গেইন, বাট কমিউনিটি গেইন হচ্ছে না, কারণ এটা তার নিজের জন্যে করছে। যে ফিলিংটা আগে ছিল, আমাদের এই 25 বছরে অনেক উন্নতি হয়েছে, মানুষ এনরিচড হয়েছে উইথ মানি, এনরিচড হয়েছে উইথ কনসেপ্ট, টেকনোলজি ডেভেলপ করছে, কিন্তু মানুষের মনের উদারতা যেটা। আর একটা জায়গা আমি বলার আছে, যেটা আমরা প্রায়ই দেখি, মানুষের মধ্যে যত এনরিচড হয়েছে, সততায় ঘাটতি পড়েছে। এই সততার ঘাটতিটা, এটা শুধু বাঙালি নয়, তো নেশন অ্যাজ এ হোল, এই সততার ঘাটতিটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আমাদের চারিত্রিক গঠন, রেসপেক্ট ফর দ্য সিনিয়র্স অ্যান্ড লাভ ফর দ্য আদার্স, এই কনসেপ্টে কিন্তু ক্রমশ ক্ষীণতর হয়ে গেছে। যার জন্যে এবারের কনসেপ্টটা দেওয়া হয়েছিল এনরিচ টুগেদারনেস, নট অনলি ফিজিক্যালি, মেন্টালি, ইকোনমিক্যালি, এনভায়রনমেন্টালি অ্যান্ড এভরিওয়্যার। থ্যাংক ইউ। স্যার, আপনি বলছিলেন যে আমাদের ওই আইডেন্টিটিটা একটু বলবেন, আপনি কে? আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি মাস কম ডিপার্টমেন্টের স্টুডেন্ট, জার্নালিজম। আমার নাম সৃজন কোনার। আচ্ছা স্যার, আপনি একটা কথা বলছিলেন যে আমাদের ওই জয়েন্ট ফ্যামিলির থেকে আস্তে আস্তে আমরা নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছি, সেখানে একটা পার্সোনাল গেন আছে, মানে অবশ্যই আমাদের একটা ইকোনমিক উন্নয়ন হচ্ছে। কিন্তু স্যার এখানে মানে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা ইকোনমিক উন্নয়ন, মানে যে তথাকথিত ইকোনমিক উন্নয়ন করতে করতে যে সাংস্কৃতিক অবনমনটা ঘটিয়েছি, সেইটার কি পুনরুদ্ধার করা সম্ভব? মানে যেটা আমি একদম এগ্রি করি যে আমাদের বাংলায় ভিশনারিটা কমে যাচ্ছে। মানে আমরা এককালে রবীন্দ্রনাথ পেয়েছি, তারপরে সত্যজিৎ রায় পেয়েছি, ঋতুপর্ণ ঘোষ পেয়েছি, তারপরে বর্তমানে ওই একজন বাঙালি ফিমেল ডিরেক্টর কান চলচ্চিত্র উৎসবে রেকগনাইজড হলেন, কিন্তু তাদেরকে নিয়ে আমরা সেলিব্রেট করছি না। এবার মানে ওই নির্ঝরের স্বপ্নভঙ্গ থেকে আমরা যবে ওই হরে কর গম্মাতে নেমে গেছি, তবে আমাদের সাংস্কৃতিক অবনমন ঘটে গেছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। তো সেক্ষেত্রে একটা কথা একটু ডিসএগ্রি করবো স্যার, যে আমাদের লজ্জা পাওয়া তো উচিত, মানে আমার তো মনে হয় যে একটু ইন্ট্রোস্পেকশনের জায়গাটা দেওয়া উচিত, যে কারণে বাংলায় মানে একটা সময় বাংলাতে বহু প্রজেক্ট হয়েছে, মানে ধরুন খুব সহজভাবে বলি যে আমরা সেলিব্রেট করি ক্রিকেটটাকে, ঠিক আছে, স্পোর্টস ফিল্ড ধরেই বলছি যে আমরা সেলিব্রেট করছি ক্রিকেটটাকে, যেখানে 2026-এ দাঁড়িয়ে মাত্র 12টা পাওয়ার হাউস ক্রিকেটে মানে ক্রিকেটটা খেলে বা সেটাকে নিয়ে চর্চা করে, যেখানে ফুটবল একটা খুব গ্লোবাল ইন্ডাস্ট্রি, এবং বিশ্বের বিভিন্ন দেশে আপনি যদি দেখেন, মানে ফ্রান্সের এককালে এরিক ক্যান্টোনা ছিল, এখন এমবাপে আছে, সেটার মূল কথা নয়, মূল কথা হচ্ছে যে বিশ্বে ফুটবল ইজ নট আ গেম এনিমোর, ইটস এ ইন্ডাস্ট্রি। সেরকম বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রশ্নটা? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে স্যার, তাহলে সেই যে বড় বড় ভিশনগুলো আমরা মিস করে আমরা এই পার্সোনাল গেমগুলো নিয়ে যদি মেতে থাকি, তাহলে তো আমাদের উন্নতিটা সম্ভব নয়। না, এটা আমি যে ব্যাকগ্রাউন্ডে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলি ভেঙে যাওয়ার একটা কারণ হচ্ছে যে ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স অফ দি ইন্ডিভিজুয়াল ফ্যামিলি মেম্বার্স। এককালে, এখন দেখবেন যে সব নর্থ ইন্ডিয়ায় যেটা আছে প্রচুর, ধরুন পারিবারিক ব্যবসা করে চলেন, সেইখানে কিন্তু দেখবেন জয়েন্ট ফ্যামিলি সিস্টেমটা অনেক বেশি স্ট্রং। কেন না, যেটা মানে হেড অফ দ্য ফ্যামিলি যা বলছেন, কেননা তিনি কন্ট্রোলটা করেন দ্য ফিনান্সিয়াল সাইড অফ দ্য ফ্যামিলি। সুতরাং
সেই দিক থেকে কিন্তু মানে সেইভাবে ওটা চলে, কিন্তু যেখানে ইন্ডিভিজুয়ালি ফ্রম ডিফারেন্ট সোর্সেস ইনকাম হয় তখন জানবেন মানুষের একটা মতবাদ তৈরি হয়, এবং এই মতবাদ থেকে কিন্তু ফ্যামিলিটা মানে অনেক সময় ভেঙে যায়। কিন্তু যে জিনিসটা আমরা মিস করছি সেটা হচ্ছে ডক্টর মুখার্জি যে কথাটা বললেন যে রেসপেক্ট। আমি কি আমার মা বাবাকে ছেড়ে ফেলে দেবো? রেসপেক্ট সেইটা নষ্ট করছি। আর দ্বিতীয় কথা যেটা আমাদের যেটা সবচেয়ে খারাপ হচ্ছে, আমরা অত্যন্ত পরশ্রী কাতর। আমরা মানুষকে ভালো কিছু করলে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না। সেই প্রবলেমটা, সেইটা মাইন্ডসেটটা আমাদের চেঞ্জ করতে হবে। এই পরশ্রী কাতরতায় আপনি একটা জিনিস দেখবেন, সৌরভ গাঙ্গুলি হচ্ছে ওয়ান অফ দি টপ মোস্ট ক্রিকেটার্স দ্য ওয়ার্ল্ড রিকগনাইজেস, ঠিক আছে, যে করি, কিন্তু তার সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে যা খারাপ খারাপ কথা লেখা হয়, হ্যাঁ, বিকজ অফ হোয়াট এভার ব্যাকগ্রাউন্ড রিজনস দে হ্যাভ, হ্যাঁ, এটা হচ্ছে অত্যন্ত লজ্জাজনক। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যখন নোবেল প্রাইজ পেলেন, তার সম্বন্ধে আমাদের এই রিজিয়ন থেকে যত খারাপ কথা লেখা হয়েছিল বিয়েতে, যে তিনি এক ফরাসি মহিলাকে বিয়ে করেছিলেন বলে সেই জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, তো অনেকেই তো ওরকম বিয়ে করেছেন, সবাই কি পারেন? শুধু এই পরশ্রী কাতরতাটাকে যতক্ষণ না আমরা চেঞ্জ করতে পারবো, এবং রেসপেক্ট, রিলিজিয়ন, পলিটিক্স, এই তিনটের থেকে ডিসকানেক্ট যতক্ষণ না করতে পারবো এই প্রবলেমটা কিন্তু হবে। সেটা কিন্তু জয়েন্ট ফ্যামিলি বা ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের জন্য নয়। আমেরিকান সিস্টেমে দেখবেন ওদের কোনো ফ্যামিলি বলে কোনো জিনিস নেই। আপনি ওকে ফাদার্স নেম বললে লিখবে রিয়েল ফাদার, জিজ্ঞেস করবে আপনাকে প্রথমে, ঠিক আছে, কিন্তু ওদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল ক্রিসমাস নয়, ওদের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল যে থ্যাঙ্কস গিভিং, যেখানে ওরা সারা পৃথিবীতে, যেখানে পৃথিবীতে না হোক দেশের মধ্যে যেখানে যে থাকুক, ফ্যামিলিতে এসে একসঙ্গে একটা উইকেন্ড ওরা স্পেন্ড করে। বৃহস্পতিবার হয় সাধারণত এটা, তারপরের দিনটা ব্ল্যাক ফ্রাইডে, শনিবার রোববার, রবিবার বিকেলে সব আবার দে আর ব্যাক টু ওয়ার্ক, মানে গো ব্যাক টু দেয়ার ওয়ার্ক প্লেস। এইটা আমাদের দরকার, বুঝতে পেরেছেন? ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স is bound to result in, but the mindset cannot be changed. বুঝতে পেরেছি? আমি আমার বাবার চেয়ে যদি বেশি রোজগার করি, দ্যাট ডাজ নট মিন দ্যাট আই এম গোয়িং টু ডিসরেসপেক্ট মাই ফাদার। এটা যে মাইন্ডসেট চেঞ্জ, আমিও রিপিট করলাম ইচ্ছে করে। থ্যাংক ইউ। আমরা এখন এই আলোচনাটা শেষ করছি। শেষ করার আগে আমাদের সভাপতি বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় একটি স্মারক, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড স্মারক তুলে দেবেন প্রফেসর উমা দাশগুপ্তের হাতে। না, স্যারের হাতে। এখন আমরা যদি পরপর যদি করি, যে অধ্যাপক শোভনলাল দত্তগুপ্তকে, চিত্ততোষবাবুর হাতে দাও, শ্রী পার্থরঞ্জন দাস, কৌশিক মুখোপাধ্যায়, ত্রিদিবেশ বন্দ্যোপাধ্যায়, আর এই অনুষ্ঠান যিনি পরিচালনা করলেন জয়ন্ত খৈতান। হ্যাঁ, আমরা আজকের এই সেশনটা এখন শেষ করছি।